যেদিন আমার বিয়ে হয়েছিল ওই দিন রাতেই আমি ওনাকে বলে দিই যে আমি অন্য কাউকে ভালোবাসি। উনি চুপ করে সবাই বসে পড়েছিল। একটিবারও এসে বিছানায় আমার পাশে বসেনি। একবারও জিজ্ঞাসা করেনি তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম। আমি বা আবার বলেছিলাম ঘুমের মাঝেও যেন আমাকে টাচ না করা হয়। উনি মনে হয় কথাটি রেগে যান, উঠে এসে আমার সামনে দাঁড়ান। চোখগুলো লাল হয়ে আসে। আমি ভয় পেয়ে যাই। হঠাৎ উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করে। ওই আপনি কি মনে করেছেন আমাকে, হ্যাঁ? আমি কি মাতাল অভদ্র মনে হয়? ঘুমের মাঝে যেন আপনাকে স্পর্শ না করি, এর মানে কি আমি হিংস্র পশু যে রাতে রাত্রে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব? তারপর আরও কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। আমি বিছানায় ছেড়ে উঠে গিয়ে জানালার দিকে, বারান্দার দিকে তাকাই। দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পর পর চোখ মুছতে ব্যস্ত। বিয়ে ঠিক হওয়ার পরে ভাবির মুখে শুনেছিলাম, ছেলেটা খুব ভালো অবন্তী, দেখো তোমাকে অনেক আগলে রাখবে, জীবন অনেক সুখে থাকবে। তখন ভাবির কথাটা তেমন আমলে নিইনি, কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষ এইভাবে কাঁদতে পারে। আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দই হয়েছে। হয়তো ভাবছে আমাকে হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয়, এটা যদি ওনার মা জানতে পারেন তবে খুব কষ্ট পাবেন। ওনার মা ক্যান্সারের সাথে লড়ছিল, কবে মারা যায় কোনো ঠিকানা নেই। তাই সব সময় আমাকে বলতো, আমাকে আপনার পছন্দ না এটা ঠিক আছে, তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খুব খেয়াল রাখবেন। কখনো আমার মায়ের অযত্ন করবেন না। উনি কথাটা এতটা করুণভাবে বলেছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল। ওনার চোখের বেদনার জল ঝলমল করছিল। চোখের পানি আড়াল করতে উনি চোখের চোখের পানি আড়াল করতে উনি আমার সামনে থেকে চলে যায়। আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন। একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন। তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। উনি এত তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢুকেন যে আমি আমার ফোনটা রাখার সুযোগ পাইনি। উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায়। তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আছাড় দেন যে ডিসপ্লেটা গুঁড়ো হয়ে যায়। তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন, আপনার বাবা আপনাকে বিনা টাকায় এই বাড়িতে পাঠায়নি, দিনমহরে 2 লক্ষ টাকা দিতে হয়েছে। বিয়ের গহনা আরও অন্যান্য খরচা তো বাদে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচা হয়েছে। 10 বছর জমানো সব ভালোবাসা আর টাকা দিয়ে আপনাকে এই বাড়িতে এনেছিলাম। এর কোনো শুক্রিয়া কি আপনি আদায় করেছেন? কি চেয়েছিলাম আপনার কাছে? দিনমহরের টাকা পরিশোধ করার পরও আপনার উপর সম্পূর্ণভাবে আমার হক ছিল, তবুও আপনাকে এক মুহূর্তের জন্য আমি স্পর্শ করিনি। বিয়ে করে আনার পর এই বাড়িতে ছোটোখাটো বড়গুলো কাজগুলো সব আপনার দায়িত্ব ছিল, কিন্তু আপনি তাও কোনোদিনও কোনো কিছু করেননি। আমি আপনাকে তাও কোনো কিছু বলিনি, শুধু বলেছিলাম আমার মাকে একটু দেখে রাখবেন। আর মা 1 ঘন্টা আগে তার খারাপ লাগছিল এই কথা আমাকে ফোন দিয়ে বলে। আমি অফিস থেকে চলে আসি, আর একটু আপনি পাশের রুমে গিয়ে দেখতে পারেননি আমার মাটা কেমন আছে? আর দেখতে হবে না আপনাকে। দিনভরে অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যান এখান থেকে। আপনাকে আমার কোনো প্রয়োজন নেই। তারপর উনি হনহন করে চলে যায়। আমি কখনো এত কষ্ট পাইনি ওনার কথা যতটা কষ্ট পাই। আসলে তো এই বাড়িতে আমার হাজারটা দায়িত্ব, আর আমি কি না ওনার একটা আবদার পূরণ করতে পারলাম না। আর কি যেন বলছিল 10টা বছর জমানো ভালোবাসা, মানে কি আসলে? যেদিন থেকে যৌবনে পদার্পণ করেন তখন থেকেই তো যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারেন, আমি কি না তাকে একটিবারের জন্য ভালোবাসতে পারিনি, তার একটা আবদারও পূরণ করতে পারিনি। ধপাস করে ফ্লোরে বসে পড়ি। আমার চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল। সেই প্রথম আমি মন ভরে কান্না করি। হঠাৎ হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজ হলো। হুঁশ ফিরে তাড়াতাড়ি ঘর থেকে বের হই। দেখি উঠানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। আর উনি আম্মাকে কোলে করে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন। কি হয়েছে দেখার জন্য দৌড়ে যাই। দেখি আমার শাশুড়ি জ্ঞান নেই। বুঝতে বাকি রইল না উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি ওনাকে কেবল বললাম আমিও যাব। কথাটা বলে দৌড়ে রুমে চলে আসি। তাড়াতাড়ি বরখাটা পরে রুমের থেকে বের হই। আম্মাকে গাড়ির পেছনে বড় সিটটাতে লম্বা করে শোয়ানো হয়েছে, আর মাথাটা আমার স্বামীর উড়োর উপর। আমিও গাড়িতে উঠে পড়ি। গিয়ে ওনার পাশে বললি গিয়ে ওনার পাশে বসে পড়ি। আপনি সামনে চলে যান, আমার মাথাটা আমার কোলে দিন। উনি কোনো কিছু না বলেই আমার দিকে রক্তিম চোখে তাকান। ওনার চাওয়াতে নিষেধ স্পষ্ট। বাধ্য হয়ে আমি পেছনের সিটে গিয়ে বসে পড়ি। আম্মাকে হাসপাতালের জরুরি বিভাগে ঢোকানো হয়, আর উনি পুরো বারান্দা জুড়ে পায়চারি করছেন। আমিও বসে থাকতে পারছি না, কেননা উনি হাঁটছেন। এই অবস্থায় যদি আমি বসে বসে আরাম করি তবে উনি হয়তো আবারও কষ্ট পাবেন। আমি এগিয়ে গিয়ে ওনাকে বসতে বলি। এতে উনি বড় বড় চোখ করে আমার দিকে তাকান। আমি ভয় আর কিছু বলিনি, দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি। উনি কিছুক্ষণ পরে লোহার লম্বা চেয়ারটাতে গিয়ে বসেন। আমিও ওনার পাশে গিয়ে বসি। হাতটা এগিয়ে ওনার কাঁধে রাখতে মন চাইছে, কিন্তু ভয়ে এগোতেও পারছি না।
মন চাইছিল ওনার বুকে মাথা রেখে কতক্ষণ কান্না করি। হয়তো উনি এতে কিছুটা ভরসা পাবেন আর আমারও একটু ভালো লাগবে। কিন্তু অতটা সাহস আমার ভালো নেই। তবুও কাচুমাচু করে ওনার পাশে চেয়ারটাতে বসি। মনে মনে ভাবতে থাকি আমার এহেন কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার অনেক জরুরি। কিন্তু হাসপাতালে তো আর পায়ে ধরে মাপ চাওয়া যায় না, আর স্বামীর কাছে স্ত্রী ক্ষমা চাইলে পরেও পায়ে ধরতে হয় না, আলতো করে হাতটা দু ফোঁটা চোখের জল ফেলাই যথেষ্ট। অথবা ছোট্ট বিড়াল ছানার মতো করে স্বামীর বুকে মুখ লুকিয়ে নিলেই তো হয়। হয়তো প্রথমে স্বামী তার স্ত্রীর একটু গরম নজরে তাকাবে, তবে তখন স্বামীর চোখের দিকে অসহায়ের মতো তাকালেই হয়ে যায়। একটা লম্বা সময় নিয়ে কোনো মেয়ে যদি তার প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকে, তবে সেই ছেলেটা যত রাগী হোক না কেন সে অবশ্যই গলে যাবে। অতঃপর শক্ত করে জড়িয়ে বুকের সাথে মিলিয়ে গেলেই সব শেষ। কিন্তু আমার ক্ষেত্রে মোটেও এমন সুযোগ ছিল না, কেননা ওনার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিলই না। কোনো দিন একটু সময় নিয়ে ওনার সাথে কথাও বলিনি, তবে ভাবলাম একটু চেষ্টা করলে ক্ষতি কি। ওনার ডান হাতটা টেনে আমার দুই হাতের মধ্যে নিলাম। উনি কিছু বললেন না, এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি চিন্তায় আছে উনি, এই বিষয়টা হয়তো খেয়াল করেনি। আমি ওনার দৃষ্টি আমার দিকে ফেরাতে চেষ্টা করলাম। ওনার হাতটা শক্ত করে আমার দুই হাতে তালুর মধ্যে নিলাম। তাতেও কোনো কাজ হয়নি দেখে আমি নিজেই ওনার একদম কাছে নিয়ে গেলাম। ওনার কাঁধে মাথা রেখে ওনার বাহুটা জড়িয়ে ধরলাম। এবার উনি আমার দিকে তাকালো। আমিও ওনার চোখের দিকে তাকিয়ে নিজের ঠোঁটগুলো বারবার বাঁকাতে লাগলাম আর ঘন ঘন ঢোক গিলতে লাগলাম। একটা করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কি ভাবলো কি জানি না, একটা দীর্ঘশ্বাস চোখের পাতা দুটো এক করতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উনি বাম হাতে চোখে মুছে দিয়ে আমার হাতের তালুর পিঠটা চেপে ধরে রাখলো। আমার কাছে তখন কেমন যেন লাগছিল, সেটা আমি আজও কল্পনা করতে পারি না। কোনো এক অজানা অনুভূতি এসে গ্রাস করছিল আমাকে। ওটাই ছিল আমার প্রথম স্পর্শ। প্রিয় মানুষটার কাছে প্রতিটা নারী হয়তো এমন একটা স্পর্শের আশায় থাকে, তবে আমাদের মধ্যে একেবারে প্রিয় হওয়ার মতো কোনো সম্পর্কই তখন নেই। তাই ওই সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরক্ষণে উনি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন, চেয়ার ছেড়ে উঠে সামনে এলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়েছিলাম। উনি একবারের জন্য আর আমার দিকে ফিরে তাকায়নি। একটু পর ডাক্তার রুম থেকে গোমরা মুখ থেকে বেরিয়ে আসে। আমার স্বামী দৌড়ে ওনার কাছে যান, উৎসুক দৃষ্টি তাকিয়ে থাকেন ওনার দিকে। ওনার সেই করুণ দুই চোখের দৃষ্টি আজও আমার চোখে ভেসে ওঠে। অতঃপর ডাক্তার ওনার কাঁধে হাত থেকে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কিছু একটা বলতে থাকে। আমিও উঠে সেখানে যাই শোনার জন্য, কিন্তু ডাক্তারের যা বলা তা তো শোনার জন্য আমরা কেউ প্রস্তুতি ছিলাম না। সরি স্যার, আপনার মায়ের লিভার ক্যান্সার হয়ে গেছে। হয়তোবা আর বেশি হলে 40 দিন বাঁচবে। পরীক্ষা করলে পুরো শিওর হওয়া যাবে। কথাটা শুনতেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, আর উনি যেন কাঁদতে ভুলে গেলেন। রোবটের মতো মেপে মেপে কয়েক কদম এগিয়ে এসে আমার চেয়ারটাতে বসেন। হাত দুটোর কোনোই হাঁটুতে ভর দেয়া, 10টা আঙুল দিয়ে পুরো মুখমণ্ডল আড়াল করে নীরবে কাঁদতে লাগলেন। আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, গিয়ে ওনার পাশে বসলাম। ওনার কাঁধে হাত দিয়ে বলতে লাগলাম, সরি, আই এম ভেরি সরি, প্লিজ প্লিজ। কথাগুলো বলতে বলতে কাঁদতে কাঁদতে ওনার বাহু জড়ি ধরে মাথা রাখলাম। কেন এমন আমার সাথে হয়? সব সময় কি আমার সাথে হতে হবে এমনটা? জীবনে কি আমি কোনো সুখ পাবো না? কেন হয় আমার সাথে বারবার? কেন? বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়েন। আমি ওনার মাথাটা আমার কাঁধে রেখে মাথায় হাত বুলতে থাকি, তার সান্ত্বনা দিয়ে বলতে থাকি, আম্মুর কিচ্ছু হবে না, একদম চিন্তা করবেন না। হঠাৎই উনি আমাকে ধাক্কা দিয়ে উঠে পড়েন। আমিও এগিয়ে যাই ওনার সাথে সাথে। মায়ের জ্ঞান অনেক আগেই ফিরেছে, কিন্তু খুব শিগগিরই পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো। তখন রাত প্রায় 10টা। আম্মাকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 11টা বাজে। উনি নিজের হাতে আম্মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আবার রুমে চলে আসে। রাত প্রায় 1টার দিকে আমার একবার ঘুম ভেঙে যায়, দেখি উনি সোফায় নেই, ঘরের দরজা খোলা। আমি উঠে গিয়ে ওনাকে খুঁজতে থাকি। অবশেষে ছাদে গিয়ে ওনাকে পাই। দেখি দেয়ালে ঠেসে বসে দিয়ে কাঁদছেন। আমি খুঁজে পাই না উনি এত কাঁদেন কি করে। একটা ছেলে যে এই এত কাঁদতে পারে, ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। হয়তোবা ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে, সারা জীবন সংগ্রাম করে আসছেন একা একা। জীবনের পথ চলার মা একমাত্র সঙ্গী ছিল, আর তিনিই ছেড়ে চলে যাবেন, এই ভাবনায় এত কান্না। আমিও ওনার পাশে গিয়ে বসতেই উনি কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়লো। তারপর বলতে লাগলো, এত রাতে ছাদে এসেছেন কেন? যান, গিয়ে ঘুমান। আমি কোনো কথা বলিনি।
তাই উনিও আর কিছু বলল না, ওভাবেই বসে রইল। আমি ওনার দিকে আর একটু এগিয়ে গেলাম, ওনার হাতটা জড়িয়ে ধরে মাথাটা ওনার কাঁধে রাখলাম, আর উনি সাথে সাথেই উঠে অন্য দিকে চলে গেল। আমি আবারও ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন চাইছে একবার ওনার বুকে মাথা রেখে চোখের জল ওনার বুকটাই ভিজিয়ে দিতে, এতে যদি উনি আমাকে ক্ষমা করে। সেই ভাবনা থেকেই ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে হালকা ধাক্কা দিলেন, আমি আরও জড়িয়ে ধরলাম। উনিও জোরে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলেন। আমি আবারও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি এবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত উঁচু করে আমাকে থাপ্পড় দিতে নেয়, আবার হাতটা গুটিয়ে নিয়ে সরি বলে চলে যায়। সিঁড়ি ঘরের কাছে গিয়ে দেয়ালে দ্রিম করে একটা ঘুষি মারে। আমি বুঝতে পারি উনি আমাকে থাপ্পড় দিয়ে যে রাগটা কমাতে চেয়েছিলেন সেটা দেয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করছেন। আমি চাঁদের আলোতে খোলা ছাদে বসে কাঁদতে থাকি। একটু পরে আবার ভয়ও লাগতে শুরু করছে যে এত রাতে ছাদে একা, তাই ঘরে চলে যাই। এতক্ষণে উনি আবার ঘুমিয়ে পড়েছেন, সোফায় শুয়ে আছেন একেবারে জোরো হয়ে। হয়তো শীত লাগছে। ঘরে একটাই কাঁথা, আর সেটা আমি দখল করে রেখেছি, তাই তিনি কাঁথা ছাড়াই ঘুমাচ্ছেন। আমি কাঁথা এনে ওনার উপর দিতেই ঘুমের ঘোরে তা টেনে নিয়ে গায়ে জড়িয়ে নেন। খুব নিষ্পাপ লাগছিল ওনাকে। সারাটা দিনে কেমন জানি মায়া জমে গেছে ওনার প্রতি। সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে গেছে। দেয়ালে ঘুষি দেওয়ায় ফলে হাতটা কতটুকু ছিলে গেছে। আমার রুমে ফার্স্ট এড বক্স ছিল, আমি সেখান থেকে একটু ভায়োলিন নিয়ে তুলো দিয়ে হাতে ঘষে দিতেই উনি নড়ে ওঠেন। কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছেন, তাই পুরোপুরি উঠলেন না। কাজ শেষে আমি ওনার কপালে একটা চুমু দিয়ে গিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থাকতে উঠে রান্নাঘরে যাই। রান্না প্রায় শেষ, তখন শাশুড়ি আমার রান্নাঘরে আসেন। রান্না কতটুকু হয়েছে দেখে আমাকে রান্না শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান। রান্না শেষ করে শাশুড়ির রুমে যাই। উনি আমার হাত ধরে নিজের পাশে বিছানার বসান আর এক নাগাড়ে বলতে শুরু করেন, অবন্তী, মারে, আমি কি আর বাঁচবো না রে? আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না। জানিস রে মা, ছেলেটা সেই ছোটবেলাতে বাবাকে হারায়। জানিস, সেই অল্প বয়সেই কষ্ট করে কাজ করে আবার পড়ালেখাও করে। আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য আমি না করে দিই। ছেলেটাকে নিয়েই বেঁচে থাকি। ছেলেটা আমার আদরের চেয়েও কষ্টই বেশি পাইছে। বাপ মরার পরে এলাকার লোকের আদরও পায় না, আবার আমার বাপের বাড়ির আদরও পায় নাই। তারপরও কোনো দিন বলে নাই আমি কষ্টে আছি। আমি যখন যা চাইছি তাই দিচ্ছে। যেদিন তোকে দেখতে চাই, অনেক ভালো লাগে তোকে, ছেলেটা একবারও বলেনি আমি আগে দেখে তারপর আমার মত জানাবো। শুধু বলেছিল, মা তুমি যা ভালো বুঝো তাই করো, আমার কিছু বলার নেই। তারপর তো তুই এবারে বউ হয়েই আসলি। আমি তোকে তুই তুই করে বলি, তাই রাগ করিস না আবার। তুই তো আমার মেয়ের মতোই। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, কোনো সময় কষ্ট দিস না রে মা। ছেলেটা আমার জীবনেও আদর পায়নি, তুই একটু আদর দিয়ে আগলাইয়া রাখিস, দেখবি তোকে মাথায় তুইলা রাখবো। আমার জন্য কান্দিস না, আমি তো বুড়ো হইয়া গেছি। বুড়ো মানুষ তো মরণ লাগবেই, কত জোয়ান মানুষই মইরা যায়। আমি ওনার হাজারটা কথার বিপরীত কি বলবো কোনো ভাষাই পাইনি। ওনাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকি। আমি আমার নিজের মাকেও তো কোনো দিন এত আপন করে পেয়েছি কিনা জানি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, পাগলি মাইয়া, কান্দোস কেন? বুড়া মানুষের লাইকা কাঁদলেই কি হইব? তুই খালি আমার পোলাটারে দেখা রাখিস। তারপর আর আমার কপালে একটা চুমু দিয়ে দেয়। তার বদলে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। নিজের মায়ের থেকেও বেশি আপন তখন ওনাকেই মনে হচ্ছে। সেদিনের পর থেকে আমার স্বামীকে সবসময় মনমরা দেখতাম। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দেয়। আমি আবারও আমার সেই পুরাতন সিমটা ইউজ করা শুরু করি। একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে রাতের বেলায় কল দেয় আর নানান কথা বলা শুরু করে। কবে স্বামীকে ডিভোর্স দেব, এতদিন কেন ফোন দিইনি, কেন ফোন অফ ছিল, দুনিয়ায় সব কথা। আমি আবারও আমার বর্তমানকে ভুলে ওর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। আবার তার কথা ভাবতে থাকি। প্রায় আধা ঘন্টা কথা বলার পর হঠাৎ করে কারো আসার শব্দ পাই। আমি ফোনটা না লুকিয়ে পেছনের দিকে ঘুরিয়ে দেখি আমার স্বামী অফিস থেকে ফিরছে। উনি আমার ফোনের কথা বলার ব্যাপারটা দেখে ফেলে,
কিন্তু কোনো রিয়াক্ট না করে দেখিয়ে শুধু কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে যায়। আমি আবারও তার সাথে নিয়মিত কথা বলতে থাকি। আমার বয়ফ্রেন্ডের প্রতি আমার মায়া বেড়ে যায়, কেননা এমনিতেই আমাদের রিলেশন সেই কলেজ লাইফ থেকে প্রায় 3 বছরের। আমি ফোনে কথা বলার সময় প্রায় দেখে ফেলতো, কিন্তু কিছু বলতো না। এইভাবে প্রায় 20 দিন চলে যায়। একদিন সকালবেলা ঘুম থাকতে উঠেছি, উনিও উঠেছেন। হঠাৎই আম্মা কেমন যেন করতে থাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে তাই বাড়িতে নিয়ে যান। ওনার সময় একদম শেষ হয়ে আসছে, যা চাই নিয়মিত দিন, হয়তো আর 2-1 দিন আছে। ওই দিন পুরো বাড়ি চলে আসার পর থেকে ওনাকে আর ঠিক মতো ওই দিন দুপুরে বাড়ি চলে আসার পর থেকে আমি ওনাকে আর ঠিক মতো খেতে দেখিনি। সারাক্ষণ মুখ ভার করে রাখতো, ঠিক মতো কথাও বলতো না। ওই দিন রাতে শাশুড়ি আমাকে ডেকে বলে, অবন্তী মারে, এদিকে আসতো। শোন, তোকে কয়টা কথা বলি। আম্মা বলেন, কি বলবেন? শোন মা, তোকে আমার পছন্দেই বিয়ে করিয়েছি, কিন্তু তুই মনে হয় জানোস। তারপরও আবার বলি শোন, আমি আমার ছেলের কাছে এখনো পর্যন্ত যা চাইছি ও সবটুকু চেষ্টা করে তা জোগাড় করে দিয়েছে। কখনো আমাকে অভাব ছুঁতে দেয়নি। আমি তো তোকে কিছুই দিয়ে যেতে পারলাম না রে। তারপর আমার শাশুড়ি যা বলে তা শোনার জন্য আমি একটুকু প্রস্তুত ছিলাম না। শাশুড়ির কথা শুনে আমার হাত পা হিম হয়ে যায়। হতভম্ব হয়ে গুটিসুটি হয়ে বসে থাকি খাটের এক কোণে। আমি তো ওনার কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার শাশুড়ি কি তবে আমার ব্যাপারে সব জানে? শোন মা, পৃথিবীতে যে যা চায় তা কি কখনো পায়? অনেক সময়ই পায় না। আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজতো, কিন্তু তা পায় নাই। বড় হয়েও আমার পায়ে মাথা রাইখা ঘুমাতো। জানিস, ও জমানো টাকা দিয়ে এটা ওটা কিনে লুকিয়ে রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলা আর কারণ না, খবু বউয়ের জন্যই হয়তো রাখতো। ওর তো আর কোনো বোন নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশে ড্রয়ারটা খুলে দেখিস, অনেক কিছু কিনে জমাইছে তোর জন্য। দেখ, আমি ঠিকই বুঝতেছি, হয়তো আজ রাতটাই আমার শেষ। তারপর এই বাড়িতে তুই আর ও। কত ভাবতাম 2-1টা নাতি নাতনি থাকবো, বাড়িতে ঘরগুলো আবার ভরে যাবে। কিন্তু দেখ, তা দেখার কপাল আমার নেই। আর এই জীবনে কষ্ট করছি মনে হলেও আবার বুঝি যে ছেলেটা আমারে কোনো কষ্টে রাখে নাই। কিন্তু আমি পারলাম না রে, আমি পারলাম না ছেলেটাকে একটু সুখে রাখা যাইতে। পোলাটা আমার রাইতে ছাদে উঠা এক লাখ লাখ কাঁদে। আমি দেখেও লুকাইয়া যাই, যেন আমারে না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে ও খুব কষ্ট পাইব। তোরে আর কোনো কিছু কমু না, আমারে মাফ করে দিস। আমি না বুঝাই তোরে এই বাড়ির বউ বানাইয়া আনছি। এখন যা, গিয়া ঘুমা। আমি শেষবারের মতন আজকে একটু ঘুমাই। তুই পারলে আমারে একটু প্রচুর পানি আয়না দিস, নামাজ পড়িয়া ঘুমাই। যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গেছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাফও চাই নাই। অজুর মগটা নিয়ে ঘর থেকে বের হতে দেখি আমার স্বামী শাশুড়ির ঘরে বারান্দা থেকে উল্টোর দিকে হাঁটতেছে। আর তার মানে উনি এতক্ষণে তো সব শুনেছে। শাশুড়িকে অজুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি। উনি একটু পরে এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উঠেই শাশুড়ি ঘরে যাই, দেখি উনি অনেকক্ষণ আগেই উঠেছেন ঘুম থেকে। নামাজ শেষ করে তাওয়াজিব হাতে বসে আছেন। আম্মা, কিছু খাবেন এখন? চা বানিয়ে দিব? উনি আমাকে না করে দেন। আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আমার স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পরপর শাশুড়ির খেয়াল রাখছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পর একটু শুয়ে থাকি, কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না। ফোনের আওয়াজে ঘুম থাকতে উঠে পড়ি, দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আমি কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করি, তবুও কথা বলি অনেকক্ষণ। সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারটা বলে। আমি ঘোরের মধ্যেই বলে ফেলি আমার শাশুড়ি হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, শাশুড়ির মৃত্যুর পরে ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীতি অন্য কথা বলতে থাকি। হঠাৎই আমার
হঠাৎই আমি আমার স্বামীর চিৎকার শুনতে পাই। আমি ফোন ফেলে দৌড়ে বাইরে যাই। দেখি উনি শাশুড়ির ঘরে। আমি ঘরে ঢুকতে তাতে আমার সেরা উপসেরা হিম হয়ে যায়। আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমার স্বামী শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদছেন। আমার শাশুড়ি তখন আর পৃথিবীতে নেই। আমি ঘর থেকে বের হয়ে আসি। আমার কানে একটা কথায় বারবার বাজতে থাকে, তুই তো আমার মেয়ের মতোই। আর কোনোদিন কেউ হয়তো আমাকে অত আপন করে নেবে না। ভাবতে চোখ বেয়ে পানি ঝরতে থাকে। রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলি। প্রায় ঘন্টা দুয়েক পরে আমার বাবার বাড়ির অনেকেই চলে আসে। আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকেন, আর উনি কেবল অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে। আসরে নামাজের পরে জানাজা হয়। শাশুড়িকে দাফন করে এসে উনি সোজা শাশুড়ির রুমে চলে যায়, আবার কান্নাকাটি শুরু করে দেন। আমি কি করব কিছুতেই মাথায় আসছিল না। শেষে আমার ভাবি আমাকে তাগাদা দেয় যেন আমি গিয়ে স্বামীকে সান্ত্বনা দিই। আমি তাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গিয়ে ওনার কাঁদতে বারণ করি। রাতের আগেই আমার বাড়ির সবাই চলে যায়। রাতে 10টার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন আর আমি ঘরে। তখন আমার বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে শাশুড়ির মৃত্যুর কথা বলতে সে খুশি হয়, কিন্তু ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া চাই? আমি তাকে বকা দিলে সে উল্টে আমাকে নানান কথা বলতে থাকে, নানান কথা ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দিই খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ির মৃত্যুর প্রায় 10 দিন হয়ে যায়। আমার তেমন কোনো কথা বলি না, একসাথে খেতেও বসি না। 11 দিনের দিন হঠাৎ রাতের আগেই আমার বাড়ির সবাই চলে যায়। রাতে 10টার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন আর আমি ঘরে। তখনই আমার বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে শাশুড়ির মৃত্যুর খবরটা বলতে সে খুশি হয়, কিন্তু ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায়? আমি তাকে বোকা দিলে সে উল্টে আমাকে নানান কথা বলতে থাকে, নানান কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দিই খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ির মৃত্যুর প্রায় 10 দিন হয়ে যায়। আমরা তেমন কোনো কথা বলি না, একসাথে খেতেও বসি না। 11 দিনের দিন আমার হঠাৎ শাশুড়ির কথাগুলো মনে পড়ে। উনি তো আমায় বলেছিল আলমারিতে অনেকগুলো জিনিস আছে আমার জন্য। আমি ওনার প্যান্টের পকেট থেকে চাবি নিয়ে ওই ড্রয়ারটা খুলি। দেখি পশ্চিম পাশে ড্রয়ার পুরোটা ঠেসাঠাসি ভর্তি। অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু 3 পিসের কাপড়, খুব সুন্দর ডিজাইন করা। অনেকগুলো গহনা, সুন্দর একজোড়া পায়েল এবং একটি সোনালি রঙের ঘড়ি। আমি ড্রয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নাড়িয়ে দেখতে থাকি। পায়েল দুটো খুব পছন্দ হওয়াতে তখনই আমার পায়ে পড়িনি। তারপর আবার সবগুলো জিনিস গুছিয়ে রাখতে চাই, তখন পায়েলের ঝুনঝুন শব্দ পেয়ে উনি ঘরে চলে আসে। আপনি কোন সাহসে আমার ডয়ারে হাত দিয়েছেন? আপনাকে কে অনুমতি দিয়েছে? আপনি কি একবার আমাকে জিজ্ঞাসা করেছেন? বলেই সামনে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আজ পর্যন্ত কখনো আমার সাথে এমন কেউ করেনি, অথচ ওই দিন আমাকে থাপ্পড় দেওয়াটা মানে আমি আজও বুঝিনি। কিন্তু থাপ্পড় খেয়ে আমার মাথায় রাগ উঠে যায়। আমি উল্টে ওনাকে ঝাড়তে শুরু করি। আপনি কোন সাহসে আমার গায়ে হাত তুললেন? আপনি কি ভাবছেন আমি কিছুই বলবো না? আমাকে আর 8-10টা মেয়ের মতো ভাববেন না। তোকে কি ভাববো? আর 8-10টার মেয়ের মতো তুই হবি না। তুই কেমন মেয়ে সেটা আমি অনেক ভালো করে বুঝতে। ও হয়েছে, আর বলতে হবে না। আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করেন এবার। আমি আর আপনার সাথে এক থাকতে পারবো না। তোর ভালো না লাগলে তুই চলে যা। আমি কেন একবারই তোকে ডিভোর্স দিতে যাব? যা, এখনই চলে যা। আমিও আর দেরি করিনি, তখন নিজেই বাড়ি চলে যাই। ওই দিনের সেই ভুলের মাসুল কি হবে তা আমি আন্দাজও করতে পারিনি। আস্তে আস্তে আমার সব বুঝে আসতে থাকে। কিছুদিন পর আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যায়, আর সেই লেটারটা সবার আগে আমার বাবার হাতে পড়ে। বাবার হাতে চিঠিটা আসতেই যা বলেন তা ছিল আমার কল্পনার বাইরে। এসব কি মা মারছে, এখনো 15 দিন হয় নাই, এর আগেই তোরে ডিভোর্স দিছে? ও ভাবছি এটা কি? আমার আগেই সন্দেহ হয়েছিল, খালি যখন ওর মা আয়সা বিয়া ঠিক করে গেছে। তোর মা তো খালি লাফাইছে, পোলা ভালো পোলা ভালা। কই এখন যে তোর জীবনটা নষ্ট করে দিল। পোলাটা এত ভালো ভাবছিলাম, আর তার ভিতরে ভিতরে এই মার পছন্দে বিয়া কইরা এখন মা মোটেই ডিভোর্স দিয়া দিছে। এতক্ষণে বুঝলাম, তাইলে মনে হয় মারে খুশি করার লাগেই বিয়া করছিল। এখন মা মইরা গেছে গা, আর বউ ডিভোর্স দিয়া দিছে। আমি শুধু অভিনয়ের কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমরা আসি না, কাঁদতে হইব না তোর, আমরাই তোরে দেখে রাখমু।
আমি শুধু অভিনয়ের কান্নাকাটি করে নিজের ঘরে এসে দরজা দিয়ে বসে থাকি আর ভাবতে থাকি সব কিছু তো আমার কারণেই হয়েছে, সব দোষ তো আমার, ওনার তো কোনো দোষ নেই। আমার আমার পরিবারের সবার কাছে উনি এত প্রিয় ছিল, আর আজকে সবাই ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করছে। সব কিছুতে তো আমারই দোষ। এখন যদি গিয়ে আমি আমার দোষের কথা বলি, আব্বা আমাকে আস্ত রাখবে না। আমি ওই দিন রাতে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতে এসে চমকে ওঠে। কি বলো এসব? ফাইজলামও বন্ধ কর। ডিভোর্স দিচ্ছে বলেই হয়ে গেল। হ্যাঁ, মহারানার সব টাকা আগে পরিশোধ করা ছিল, বিয়ের দিনই দিয়ে দিয়েছিল, তাই সমস্যা হয় নাই। তবে এখন কি করব? তুমি এবার তোমার বাসায় জানাও। কি বলছো তুমি? বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবে না। আর তাছাড়া ডিভোর্সি মেয়ে কি ভালো? কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে? আমি কি করেছি? তোমার কথাই তো আমি আমার স্বামীর সংসার ছেড়ে আসছি। এবার তুমি তোমার বাড়িতে জানাও। এটা এটা কোনো দিনই সম্ভব না। আমি পারবো না। আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। পালিয়ে বিয়ে করব কেন? এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো, খালি ডিভোর্স আর ডিভোর্স। এখন তো এই কথা বলছো কেন? আমি অত কিছু বুঝি না। তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। ইসলামী শরীয়ত তো বলে মেয়েদের ডিভোর্স হলে 4 মাস অবধি পালন করতে হয়। ডিভোর্স হলে 4 মাস ইদ্যত পালন করতে হয়। ওই কয়টা দিন আগে শেষ হোক, তারপর বলি। আমার সেটা প্রয়োজন নেই, ওটা প্রেগনেন্সি সিওর হওয়ার জন্য। আর আমাদের এমন কোনো সম্পর্ক ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। তুমি বললেই হলো। এমন কি শিওর আছে একসাথে 2 মাস থাকছো? কত কিছু তো হতে পারে। কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আর আমি না করার পরেও তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? বলতে পারলাম কি আর আবার? তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? না মহা মনস্বী যে তোমার কথা বিশ্বাস করতেই হবে? এই 3 বছরে তুমি আমাকে এতটুকু চিনেছ? আমাকে এত অবিশ্বাস হলো তোমার? নাকি আমাকে বিয়ে করার ইচ্ছে নেই তোমার? আমি জানি না। আমি বাড়িতে কোন দিনই তোমার কথা বলতে পারবো না। যদি পালিয়ে যেতে পারো তবেই আমি রাজি আছি। আমি পুরো উত্তাল সাগরের মাঝে পড়ে যাই। কোন দিক যাবো কোনো কিছু মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবে ও আমাকে বিয়ে করবে না। আবার পালিয়ে গেলে আমার বাবার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, সবাই টিটকারি করবে। তারপরও আমি বাধ্য হয়ে ওকে বলি, হ্যাঁ আমি পালিয়ে যেতে রাজি আছি। এখন বলো কবে বিয়ে করবে? সেটা আমি কি করে বলবো? তুমি ঠিক করো। আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দেবো নাকি? টাকা আমি কোথায় পাবো? টাকা কোথায় পাবে মানে? দেড়মোহরের টাকা কি হয়েছে? দেনমোহরের টাকা উনি বিয়ের সময় পুরোটাই দিয়ে দিয়েছিল। ওটা আব্বুর কাছ থেকে আমি নিতে পারবো না। নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না। আমার কাছে কোনো টাকা নাই। কি বলছো তুমি এইসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে তা আমার বাড়িতে জানাতে পারো না? তবে আমার সংসার ভাঙলে কেন? আমি তো ভাবছিলাম দেড়মোহরের 2-3 লাখ টাকা পাবা, ওইগুলো দিয়েই হবে। কি বলছো তুমি? এসব তোমার কাছে যদি বিয়ের করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতে জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? তুমি ইদ্যত পালনের কথা জানো? তবে এটা জানো না, স্ত্রী নিজের ডিভোর্স দিলে ওইটা খোলা তালাক বলে। এতে স্বামী টাকা দিতে হয় না, উল্টে স্বামীকে টাকা দিয়ে এই তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? দেখা যা হওয়ার হয়ে গেছে। তুমি আবার চলে যাও। আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। সম্ভব না মানে তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো তবে আমার সাথে রিলেশন করলে কেন? তোমার বিয়ের আগে হলে হয়তো বাড়িতে বলতে পারতাম। এখন তুমি একটা ডিভোর্সি মহিলা। ডিভোর্সি মহিলাকে বিয়ে কোন পরিবার মেনে নেবে? আর আমি ভাবছিলাম তুমি দেড়মোহরের টাকা পাবে, সেটা দিয়ে না হয় বিয়ে করে নেব। পরে 2-1 বছর পর বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তুমি টাকা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না। আর আমি তোমাকে আজ থেকে ভালোবাসি না। আমাকে আর ফোন দেবে না। এই বলে সে ফোনটা কেটে দেয়। আমি ফোন দিলে আর রিসিভ করে না। আমি কার জন্য সব ছেড়ে চলে আসলাম, আর সে আমাকে এই কথা বলছে? কার জন্য আমি এত কিছু করলাম? আমি এখন কোন দিকে যাব? আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আমার স্বামীর কাছে ফিরে যাই তবে ওনার সামনে আমি কোন মুখে দাঁড়াবো? কী বা জবাব দেবো ওনার কথাগুলোর? আমার চারিদিকে অন্ধকার হয়ে আসে। এত কিছু চাপ সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই।
জ্ঞান ফিরতে দেখি আমার পাশে আমার মা আর ভাবি বসা। ওনারা আমার অজ্ঞান হওয়াটাকে সেইভাবেই যে দেখে ওনারা আমার অজ্ঞান হওয়াটাকে সেইভাবেই দেখে যেভাবে 8-10টা নববিবাহিত মেয়ের মাথা ঘুরে পড়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়াটা দেখে। মানে আমি প্রেগনেন্সির কথা বলেছি আর কি। কিন্তু আমি তো জানি যে আসলে কি হয়েছে। আম্মু চলে গেল। আমি ভাবিকে বলি, ভাবি তোমরা যা ভাবছো আসলে তা না। আমার অনেক টেনশন হচ্ছিল, যার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগনেন্ট হওয়ার কোনো সুযোগই নেই। ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। কি বলছো তুমি এসব? ও তোমাকে প্রথম দিন থেকেই মেনে নেয়নি? তুমি আমাদের বলনি কেন? ভাবি বাদ দিন তো, ওই সব আর বলবেন না। ভাবিও আর কিছু বলে না, চলে যায়। পরের দিন আমি আবার আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। তখনও আমাকে যেই কথাগুলো বলেছে তা শুনে আমার মনে হয় এখনই আমার পায়ের নিচের মাটি সরে যাক। আমার আর এই পৃথিবী থাকা আমার আর এই পৃথিবীতে না থাকারই প্রয়োজন। আমি কেবল তোমার টাকাগুলোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম। এখন তুমি নাকি টাকাই খরচ করতে পারবে না। আমি অত টাকা কোথায় পাবো না আমি অত টাকা কোথায় পাবো না আর বিয়েও করতে পারবো না। আর বাড়িতে আমি একজন অবিবাহিত ছেলে হয়ে যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার কথা বলি, তবে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করতে পারেন। আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর ভালোবাসি না। আমাকে আর দ্বিতীয়বার কল দেবে না। আমি আর কার জন্য এত কিছু করলাম? কার জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম? আমার আর কিছুই ভালো লাগছে না। আমার বাড়িতে প্রতিনিয়ত আমার স্বামীকে নানান কথা বলতে থাকে। আগে সহ্য হলেও পরে আমার এই কথাগুলো সহ্য হয় না। উনি কেন এত কথা শুনবে? ওনার তো কোনো দোষ ছিল না। ওনার মাঝে তো কোনো কিছুরই কমতি ছিল না। আমি তো ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়েছি। কেন করলাম আমি এইসব? কেন একটা বারের জন্যও আমি ওনার কথা ভাবলাম না? আমি এতটা স্বার্থপর হয়ে গেলাম। উনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন? আর কি আর কি কোনো সুযোগ আছে আমার ওনার কাছে ক্ষমা নেওয়ার? এমন হাজারটা প্রশ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করতে থাকে। বিবেকে ছুঁড়ে দেওয়া প্রতিটা গভীর প্রশ্ন আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করতে থাকে। আমার মন চাই যদি একটি বারের জন্য হলো ওনাকে শক্ত করে জড়িয়ে ধরতে পারলাম, ওনাকে চোখের পানিতে ওনার বুকটা ভিজিয়ে দিতে পারতাম। হয়তোবা উনিও আমাকে জড়িয়ে বলতে, আর কাঁদতে হবে না, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, কথাতে আর কখনো ছেড়ে যাবে না। আমি তখন ওনার বুকে মুখ লুকিয়ে বলতাম, এ জীবন যতদিন আছে কখনো আর ছেড়ে যাব না। শুধু একটিবার আপনাকে বুকে ঠাঁই দেবেন আমার, শুধু একটিবার আপনার বুকে ঠাঁই দেবেন আমায়। কিন্তু এই কথাগুলো কেবল কল্পনা জায়গায় দেওয়া যায়। বাস্তবতা অনেক ভিন্ন। আমি কি কখনো ওনার সামনে দাঁড়াতে পারবো? ওনার চোখে চোখ রাখতে পারবো? ওনার বুকে মাথা রাখতে পারবো? শক্ত করে একবার জড়িয়ে ধরতে পারবো? জানি না কখনো সম্ভব হবে কি না। আমি পারবো না, আমি হয়তো পারবো না। তবে আজ কেন জানি মনে হচ্ছিল, হ্যাঁ, আমিও ওনাকে খুব করে ভালোবেসে ফেলেছিলাম। ওই পুরনো সিম কার্ড, সেই 3 বছরের মায়া আমাকে শেষ করে দিয়েছে, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে। এইসব ভাবতেই ছিলাম ঠান্ডা ফ্লোরে বসে। কাঁদতেও শরীরে অনেকটা শক্তি ব্যয় হয়, তাই খুব ক্লান্ত লাগছিল। একটু ঘুমালে মনে হয় ভালো হতো। এই ভেবে ফ্লোর থেকে উঠে বিছানার কাছে যেতেই ঝুনঝুন শব্দটা আমার কানে বাজতে থাকে। হ্যাঁ, ওই দিন আসার সময় পায়েলগুলো রেখে আসিনি। উনিও আমাকে বারণ করেনি, হয়তোবা ভালোবাসতেন বলেই কিছু বলেনি, নতুবা আমার সাথে আর কথা বলার কোনো রুচি হয়নি, তাই আমারও আর রাগের সময় খেয়াল হয়নি। বিছানায় বসে এক নজরে তাকিয়েছিলাম পায়েলগুলোর দিকে। রেডিমেড জিনিস নয়, অর্ডার দিয়ে বানানো। একটা পায়েল খুলে প্রতিটা অংশ ভালোভাবে খুঁটিয়ে দেখছিলাম। খোদাই করে খুব সুন্দর করে লিখেছিল। আবার একটু দূরেই লেখা ছিল এল, একটু উঁচু করে আঁকা লাভ, তারপরে লেখা ইউ। এই ছোট্ট সংক্ষিপ্ত লেখাগুলোর মানে সবাই বুঝে। আমিও সেদিন বুঝেছিলাম। পায়েলটা বুকে জড়িয়ে অনেক কান্না করি। এত ভালোবাসা জমা ছিল আমার জন্য, আর আমি একটুকু অর্জন করতে পারলাম না। পায়েলই কি কেবল এটা লেখা ছিল, না প্রতিটা জিনিসই এইভাবে লেখা ছিল? আর আমি সেগুলো আমার গলায়, আমার এক হাতের জায়গায় স্থানও করতে পারলাম না, শুধুমাত্র পায়ে স্থান দিতে পারলাম। আমি নির্বোধ, সবচেয়ে বড় নির্বোধ। বৈধ ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা অবৈধ মায়ায় জড়িয়ে পড়েছিলাম। অন্ধকার হয়ে আসে আমার পৃথিবীটা। অনেকের হয়তোবা এই সময় আত্মহত্যা করতে ফেলতো, কিন্তু আমি করিনি। আমার যে সেই হারানো ভালোবাসা পেতেই হবে। এই পৃথিবীতে যদি নাও পাই, পরের জগতে হয়তোবা পাবো। আর যদি আত্মহত্যা করি তবে তো আর কোনো জগতেই তো আমি তার ভালোবাসা পাবো না। সে চিন্তায় বেঁচেছিলাম।
প্রতিদিন ভাবতে থাকি ওনাকে একটু ফোন দিই অন্তত, কিন্তু সাহসে কুলোই না। আমি পারি না ফোন দিতে। এইভাবে প্রায় 10 দিন কেটে যায়, মনে হয় আরও বেশিও হতে পারে। একদিন রাতে খেতে বসেছি, তখন একটা মেসেজ আসে। আমি খাওয়া শেষ করে সেটা দেখতে মন থাকে না। পরে রাতে ঘুমানোর আগে ফোন দিতে নিলেই মেসেজটা দেখি। মেসেজটা আমার স্বামীর নাম্বার থেকে এসেছে। আমি তাড়াতাড়ি সেটা পড়তে উঠে বসি। অনেক বড় একটা মেসেজ। কী রেখে কী পড়বো আমি বুঝতেই পারি না। অবশেষে শুরু থেকে খুব মন দিয়ে পড়া শুরু করি। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কেমন আছি তা না বললেও চলবে। আজ আমার মৃত্যুর 40 দিন হলো। যদিও এই দিনটা বিশেষ কোনো কিছু নেই, তবে আমি এই দিনটাকে বিশেষ দিন ধরে নিয়েছিলাম। ইসলামিক অনুযায়ী 40 দিন খুব প্রশংসনীয়, তাই আর কি। আমি ঠিক করে রেখেছিলাম আম্মুর মৃত্যুর 40 দিন পর্যন্ত তোমাকে সময় দেব। কিন্তু তুমি এই দিনগুলোর মাঝেও একটিবারের জন্য খোঁজ করোনি। কি দোষ করেছিলাম? হ্যাঁ, না হয় রাগের মাথায় একটা থাপ্পড় দিয়েছিলাম। কই, এতদিনে তো কিছু বলিনি। তোমার এত অত্যাচার, তারপরেও কোনো কিছু বলিনি। কিন্তু যেদিন শুনেছি যে আমার আম্মু সব জেনে গেছে, ওদিন থেকে আমার রাগটা চলে আসে। তবুও এই কয়েকদিন তোমাকে সময় দিতে চেয়েছিলাম। খুব ভালোবাসতাম তোমাকে, খুব খুব ভালোবাসতাম। তাই সহজে ভুলতে যদি ডিভোর্সটা দিতে, তবে তোমার বাড়িতে অনেক সমস্যা হতো। তাই বাধ্য হয়ে আমি ডিভোর্স দিয়ে দিই। আজ প্রায় 22 দিন হয়ে গেছে তুমি চলে গেছো। একটিবারের জন্য মনে হলো না আমি একা একা কীভাবে চলি, কে রান্না করে দেয়, কীভাবে সময় মতো অফিস যাই, ঠিকঠাকভাবে আমি কি অফিস যেতে পারতেছি, ঠিক সময় মতো কি খেতে পারতেছি, সময় মতো ঘুমাতে পারি। একটিবারের জন্য জানতে চাইলে না আমি বেঁচে আছি না মরে গেছি, তার খোঁজও তুমি নাওনি। ওই দিন আমার অফিসে এসে তোমার বাবা সবার সামনে আমাকে 30 মিনিট ধরে কত নানান ধরনের কথা শোনালো, কতটা অপমান করেছে সবার সামনে। বারের জন্য আমি ওনার মুখের দিকে তাকাতেও পারিনি। একবারের জন্য বলিনি আমি এসব কিছুই করিনি, সব আপনার মেয়ে করেছে, আপনার মেয়ের জন্যই সব হয়েছে। বললে হয়তো তুমি অনেক কথা শুনতে, লোকেরা তোমাকে অনেক খারাপ ভাবতো, তুমি অনেক বকা খেতে। তাই ওই দিন তোমার নামে কোনো অভিযোগ করতে পারিনি। কেন জানো? বড্ড ভালোবাসতাম যে তোমাকে। অফিসের কলিগরা আমাকে বাজে ছেলে ভাবতে শুরু করছে ওই দিন থেকে, কিন্তু আমি তাদের একবারের জন্য ভুল ধরাতে চাইনি। কারণ একটাই, বড্ড ভালোবাসতাম তোমাকে। কিন্তু তুমি আমাকে একটুকু ভালোবাসোনি, একটুকু না। প্রতিটা মুহূর্ত কষ্ট কষ্টে তোমাকে ভুলতে শিখেছি, একা বাঁচতে শিখেছি। হ্যাঁ, এখন থেকে আর ভালোবাসি না তোমাকে, না একটুকু বাসি না। সব ভালোবাসা শেষ হয়ে গেছে। এখন তোমার জন্য জাস্ট খালি আমার এখন তোমার জন্য আমার মনে জাস্ট শুধু ঘৃণা ছাড়া আর কোনো কিছু নেই। ক্ষমা করে দিই আমার জীবনের অনেকটা সময় নষ্ট করে দেওয়ার কারণে। আর একটা কথা, আজকের থেকে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার। আর কোনোদিনও আমার খোঁজ নেই, তোমার প্রয়োজনে মনে করবে না, আর আমাকে ফোনও দেবে না। ভালো থাকবে। মেসেজটা পড়ার পর আমার কেমন যেন লাগছিল, তা আমি নিজেও খুব বলতে পারবো না। আমি চিৎকার করে কাঁদছি। ওই দিন অত কান্না আমি জীবনেও করিনি। আমার ঘরটা থেকে আব্বুর ঘর দূরে, ভাইয়ার ঘর থেকেও দূরে, আর রুমের দরজাও লাগানো, তাই কেউ শুনতে পায়নি আমার কান্না। সারাটা রাত ঘুমাতে পারিনি। কান্নায় কাটে পুরো রাত। শেষ রাতে ক্লান্ত হয়ে একটু ঘুমাই। সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠি, তখন রান্না প্রায় শেষ। তবু ভাবিকে সাহায্য করার জন্য যাই। ভাবি আমার দিকে তাকিয়েই বলতে থাকে, অবন্তী, তোমার চোখ এমন লাল কেন? ঘুমাওনি ঠিক মতো? ভাবি, ঘুম হয়নি বেশি। তোমাকে বলছি না কান্নাকাটি করবে না, যে কিনা 2 মাসের বউকেই ডিভোর্স দিয়ে দেয়, তাও মা মরার 15 দিনের মাঝেই। ওই রকম বাজে লোকের জন্য কান্নার কোনো মানে হয় না। আমরা আছি না, কোনো টেনশন করবা না। ভাবি প্লিজ ওনাকে কিছু বলবেন না। দরদ উতলায় পড়তাছে। এসব হারামির জন্য কিসের এত দরদ? ভাবি প্লিজ এখন কিছু বলো না, রাতে তোমার সাথে কথা আছে। সবাই ঘুমালে তারপর আমার রুমে এসো। আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে ভালো করে হাত মুখ ধোও, চোখ যেন লাল না থাকে। আমি এসে হাত মুখ ধুয়ে নিই ভালো করে, যেন আব্বু আম্মুর লাল চোখ না দেখে। রাতে খাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন ভাবি আমার রুমে আসে। আমি ভাবিকে আস্তে আস্তে সব বলি। কথা শেষ হতেই ভাবি জল জল চোখে আমার দিকে তাকিয়ে থাকে, আর হঠাৎই জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। আমি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। তুমি এটা কি করছো? স্বামী হাজারটা দোষ করলেও যেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, কথাটা ছোট থেকে শুনে আসছি। বারবার বুঝিয়ে ঠিক করতে হয়, আর সেখানে তুমি কি না
ছি অবন্তী, এটা তুমি কি করলে? আব্বা আম্মা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখোনি। আব্বা হার্টের রোগী, তিনি এসব শুনলে কি একটা অবস্থা হবে ভেবে দেখেছো একবার? এই তোমার ভাইয়া যে আমাকে এত বকাঝকা করে, এরপরও আমি এখানে আছি না। আর তুমি কি না কোনো কারণ ছাড়াই স্বামীর সংসার ছেড়ে চলে আসছো? ওই দিন আব্বা জামাইকে এতগুলো কথা শুনিয়ে আসছে, এখন কোন মুখে তুমি জামাইয়ের সামনে যাবে? আর আব্বা কি কোনোদিনও জামাইয়ের সামনে যেতে পারবে? আমি কিছু জানি না, এখনও সময় আছে, কয়েকদিনের মাঝে যেভাবে পারো জামাইকে বুঝিয়ে চলে যাও, নয়তো পরে আর যেতে পারবে না। আর যে 5-7 দিন আছে এর মাঝেই চলে যাও, নয়তো পরে সারা জীবন পস্তাতে হবে। আমি ভাবিকে জড়িয়ে কাঁদতে থাকি, কেননা আমি কি করব তখন? আমার মাথায় কিছুই আসছিল না, আমি কেবল কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর কেঁদেই বা কি হবে? যা করার তা তো করেই ফেলেছ। আমি তোমার ভাইয়াকে বুঝিয়ে বলবো, দেখি কি হয়। ভাবি ভাইয়ার যেই রাগ, আমাকে আস্ত রাখবে না। তা কি, আব্বাকে বলবো এখন যাতে স্ট্রোক করতে পারে? ভাবি না না ভাবি না না ভাবি না না, আব্বুকে ভুলেও যাবে না। সব কিছু যদি ঠিক হয় তবেই আব্বুকে বলো। তা দেখো আগে তুমি কথা বলে, যদি ঠিক না হয় তবে না হয় তোমার ভাইয়াকে বলবো। তারপর অত অতপর ভাবি চলে যায়। আমি ওনাকে ফোন দিই, কিন্তু ফোন ঢোকে না। আমার নাম্বার হয়তো ব্লক করে রেখেছে। আমি ভাবির ফোন দিই, 2-3 বার রিং হওয়ার পরে উনি ফোন ধরেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি অবন্তী। কেন কল দিয়েছেন? কথা ছিল, একটু সময় হবে আপনার? আমার সময় নেই, আমার কোনো সময় নেই, আর একবারও কল দেবেন না। আমি কিছু বলতে পারি না, শুধু কাঁদতে থাকি। যত চেষ্টা করি কান্না থামাতে, কিন্তু থামাতে পারি না। উনিও পাশ থেকে কল কেটে দেন। তখন পৃথিবীতে নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছিল। নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। পৃথিবীর সব সুখ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল, ওনার জমানো সব ভালোবাসা হয়তো আমার ভাগ্যে জুটত, কিন্তু আমি সব কিছু ছেড়ে অবৈধতার টানে চলে আসলাম। আমার ভেতরটা হাহাকার করতে থাকে। অনেকবার কল দিয়েছিলাম, তারপরেও একটিবারও কল রিং হয়নি। ওনার মনে হয়তো বা অভিমানগুলো তীব্র আকার ধারণ করেছে। কষ্ট পেতে পেতে ভেতরটা শক্ত হয়ে গেছে। আমার জন্য হয়তো বা শুধু ঘৃণাগুলোই অবশিষ্ট আছে। বাধ্য হয়ে পরের দিন ভাইয়াকে জানাতে হয় ব্যাপারটা। আমার আর তখন কিছুই করার ছিল না। ওনাকে আমি আর বোঝাতে পারবো না, এতটুকু জ্ঞান আমার হয়ে গিয়েছিল। ভাইয়াকে কথাটা জানাতেই ওই দিন রাতেই বাড়িতে আসে। ভাইয়া যখন আমার সামনে দাঁড়ায়, আমি ভাইয়ার দিকে তাকাতে পারি না ভয়ে। এমনিতেই ভাইয়া অনেক রাগে, তার উপর আমি যে অপরাধ করেছি এর কোনো ক্ষমা নেই। পাছে ভাইয়া আমাকে মারে, সেই ভয়ে আমি আগেই ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। এতে করে ভাইয়া আমাকে আর মারতে পারেনি, কিন্তু কথা অনেক শুনিয়েছে প্রচুর। কেন এরকম একটা কাজ করেছিস? আমরা কি কখনো তোর খারাপ চেয়েছিলাম, যার ফলে তুই এই ভুল কাজটা করলি? আমি কোনো জবাব দিতে পারিনি সেই সময়। পরে ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলে, কান্না জড়িত কণ্ঠে, একটা মাত্র বোন তুই, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আব্দুল্লার কাছে না হয় আমার একটু ছোট হতে হবে, তবুও তোর জীবনটা তো আমি নষ্ট হতে দিতে পারি না। তার আগে তুই একটা কথা বল, আর কোনো দিন তুই কোনো প্রকার ভুল কাজ করবি না? আব্দুল্লাহ আর আমার কথার বাইরে একটা কাজও করবি না? আর যদি করিস তবে মনে করবি যে তোর ভাই আর নেই, তুই আর জীবনেও আমার সামনে আসতে পারবি না। আমি কোনোদিনও তোমার অমর্যাদা হতে দেব না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। আমি তখন স্পষ্টভাবে ভাইয়ার চোখেও পানি দেখতে পাচ্ছিলাম। ভাইয়ার যতই রাগি হোক না কেন, তার ছোট বোনগুলো যে তাদের কলিজা, সেটা আমি 2 দিন বুঝতে পেরেছি। আমিও অঝরে কাঁদতে থাকি আর বলতে থাকি, ভাইয়া আই এম সরি ভাইয়া। ভাইয়া আমাকে কিছু বলতে পারেনি, আমার চোখ মুছিয়ে দিয়ে বলে, তুই যে আমার কলিজা, তোর কান্না আমার সহ্য হয় না। আর কাঁদতে হবে না, আব্দুল্লাহকে আমি খুব ভালো করেই চিনি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার কথা শুনে আমার কান্না থামেনি, বরং বেড়ে গিয়েছিল। কিন্তু ওই কান্নাটা ছিল খুশির, ভাইয়ার মুখ থেকে আমার প্রতি ভালোবাসার কথাটা শোনার। পরদিন শনিবার, আমার স্বামীর অফিস বন্ধ, এটা আমি জানতাম। সকালবেলায় ভাইয়া আমাকে নিয়ে আমার স্বামীর বাড়িতে যাই। দরজায় নক করার কিছুক্ষণের মাঝেই উনি দরজা খুলে দেন। ওনার মুখটা কেমন শুকিয়ে গেছে, ঘামার্ত মুখটা দেখে বুঝতে পারছিলাম উনি হয়তো রান্না করছিল। উনি আমাকে দেখে আবার মুখ ঘুরে দরজা বন্ধ করে দিতেন, কিন্তু পরবর্তীতে ভাইয়াকে দেখে আর দরজা লাগাতে পারেনি। আমরা দুজনে ঘরে ঢুকে পড়ি। ভাইয়া আমাকে দূরে যেতে বলে, তারপর ওনার হাত ধরে কী যেন সব বলছিলেন, আমি কিছুই শুনতে পাইনি।
কিন্তু সম্বন্ধী হয়ে এভাবে ছোট বোনের জামাইয়ের হাত ধরে আকুতি করে কথা বলায় আমার স্বামী বেশ লজ্জা পাচ্ছিলেন। এটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। কথা শেষ করে ভাইয়া এক মুহূর্ত দেরি করেননি, হনন করে বেরিয়ে যান। ভাইয়া চলে যেতেই উনি আমার সামনে এসে দাঁড়ান। কিছুক্ষণ কী যেন ভাবতে থাকে, তারপর ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেন আর বলেন, মেয়েদের মুখের উপর মারা নিষিদ্ধ, তারপরেও মারলাম। কেন আসছেন আবার? হ্যাঁ, কেন আসছেন? কেন আসছেন আমাকে জানাতে? গেলেন না কেন তার কাছে? কেন আসছেন এখানে? কি দরকার ছিল আসার? আজকে আপনার জন্য ভাইয়া এইভাবে আমার সামনে দাঁড়াতে হয়েছে। আমি কি জীবনে আর ভাইয়ার দিকে তাকাতে পারবো? ভাইয়া এবার লজ্জায় কীভাবে আমার সামনে আসতে পারবে? আব্বা ওই দিন এতগুলো কথা বলে গেছে আমাকে, এখন আমি কি করে বা আব্বার সামনে যাব? আর আব্বার জীবনে আমার সামনে দাঁড়াতেও পারবে না। আমি তাকালে উনি অপমানিত হবে। কি ভাবছেন নিজেকে? পৃথিবীতে একমাত্র আপনি সব বোঝেন, আর আপনি সব কিছু করবেন। আপনাকে আর এই ঘরে কোনোদিনও আনার আমার ইচ্ছে ছিল না। শুধু ভাইয়ার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারিনি। তবে মনে রাখবেন, আসছেন এই বাড়িতে, থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও আমার কোনো খাতি তাতি করতে আসবেন না। এতদিন যেমনভাবে চলে আসছি, বাকি দিনগুলোও চলতে পারবো। অতঃপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্নাঘরে চলে যান। আমি যে জীবনে কী জিনিস হারিয়েছি তা তখন বুঝতে পারিনি। কত আদর, আহ্লাদ, ভালোবাসা হয়তো আমার জন্যই ছিল, কিন্তু ক্ষণিকের ভুলে আমি সব হারিয়েছি। বাবা মার সামনেও আমি অপরাধী হয়ে গেলাম। আমার ভাইয়াকে আমার জন্য নিজের ছোট বোন জামাইয়ের কাছে ছোট হতে হলো, আর যিনি আমাকে এত ভালোবাসতেন তিনিও আমাকে অবহেলা করে চলে গেলেন। তবু অন্য কেউ হলে হয়তোবা আর কোনো দিনও আমার এই বাড়িতে মাথা গোঁজার ঠাঁইটুকুনও তো পেতাম না, কিন্তু উনি তো তবু আমাকে অন্তত ঠাঁই দিয়েছেন, তাতেই আমি খুশি ছিলাম। ওই দিনের পর থেকেই আর কখনো ওনার ভালোবাসাটুকু পাইনি, কখনো সুযোগ পাইনি ওনার মুখে একটু মাথা রাখার। ঘুমের মাঝেও একবারের জন্য জড়িয়ে ধরতে পারিনি, একটিবারের জন্য কাঁধে মাথা রেখে কাঁদতে পারিনি। উনি বিছানায় ঘুমাতেন না আমার স্পর্শ পাবেন বলে, সেই আগের মতো শোবাতেই ঘুমিয়ে পড়তেন। কতবার চেষ্টা করেছি ফ্লোরে বসে অন্তত ওনার হাতে মাথা রেখে ঘুমাতে, পারিনি। কখনো ঘুম থেকে উঠে ধমকাতে একটু দেরি করেননি। কতবার চেষ্টা করেছি পা ছুঁয়ে ক্ষমা চাইতে, কিন্তু একটিবারের জন্য ওনাকে ছুঁতে পর্যন্ত দেননি। আমার ভেতরের কষ্টগুলো পাহাড়ের মতন বিশাল হতে থাকে। প্রতিনিয়ত চোখের পানি ঝরিয়ে কষ্ট কমাতে পারিনি আমি। মাঝে মাঝে মাঝরাতে উঠে চুপ করে ফ্লোরে বসে থাকতাম, এক দৃষ্টিতে ওনার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতাম। কত সুন্দর একটা মুখ ছিল আগে, আমি যাবার পরে একদম শুকিয়ে গেছে। যে মানুষটা কখনো রান্না করেনি, সেই কটা দিন কি খেয়ে বেঁচেছিলেন তা আল্লাহ তাআলা জানে, ভালো জানে। ওইভাবে কখনো ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, চোখ থেকে পানিগুলো গাল বেয়ে পড়ে গলা পর্যন্ত ভিজিয়ে দিত। অবশেষে ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে যেতাম। একদিন রাতে উনি অফিস থেকে ফিরতে খুব দেরি করেছিল। টেনশনে আমার বুক শুকিয়ে আসছিল। অতঃপর প্রায় 10টার দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে সারা শরীরে কাপড় ভিজে একাকার, একদম কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢোকেন। তাড়াতাড়ি কাপড় পাল্টে কোনো রকমে কটা খেয়ে কাঁথা মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়েন। রাতে প্রচুর জ্বর আসে। আদৌ ঘুমে গোঙাতে আবল তাবল বকতে থাকে। ঘুম থেকে উঠিয়ে কাঁধে ভর দিয়ে সোফায় থেকে কোনো রকম বিছানায় নিয়ে আসি ওনাকে। শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। মাথার নিচে পলিথিন কাগজ দিয়ে মাথায় 2 বালতি পানি দিতে হয়। তারপর জ্বর কিছুটা কমে আসে। ভেজা বালিশ থেকে মাথা সরিয়ে আমার পায়ের ওপর শুইয়ে দিই। তখন রাত প্রায় 1টা বাজে। আমার চোখে প্রচুর ঘুম আসে, কিন্তু ওনার মাথাটা পা থেকে সরিয়ে বালিশ দিয়ে আমিও যে একটু ঘুমাবো তার সাহস হয় না। কতদিন পরে ওনাকে কাছে পাওয়ার একটু সুযোগ পেয়েছি, সেই ভাবনায় পেট দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকি। কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। হঠাৎ ওনার ডাকে ঘুম ভেঙে যায়। এই অবনী, ওঠো না। কি হয়েছে? আবার খারাপ লাগছে? না, এখন একটু ভালো লাগছে। আচ্ছা, তবে ঘুমিয়ে থাকুন, সব ঠিক হয়ে যাবে। তুমি এইভাবে ঘুমাতে পারবে? বালিশ দিয়ে শুয়ে পড়ো। আসলে বালিশ একটা ভিজে গেছে, আর একটাতে করে দুজন ঘুমাবো, তার চেয়ে ভালো এইভাবে ঘুমিয়ে থাকুন। আমিও ঘুমাই। আর কোনো কথা না বলে উনি উঠে বালিশ নিয়ে শুয়ে পড়েন, আর একটু পরেও আমাকে টেনে শুয়ে দেন। আমি এমনিতেই বসে বসে ঘুমিয়েছি। আমার খুব ভালো ঘুম হয়নি। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, তাই বিছানার মাথায় রাখতেই আমি ঘুমে তলিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠতে নড়তে পারি না।
তখনও পুরোপুরি সকাল হয়নি। আমি নিজেকে আবিষ্কার করি ওনার বুকে। একটি মাত্র বালিশে উনি শুয়ে আছেন আর আমি ওনার হাতের ওপরে শুয়ে আছি। ওনার ডান হাতের ওপরে আমার মাথা আর বাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন। তখন আমার যে কতটা ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। খুশিতে আমার কান্না চলে আসতে থাকে। আমি কোনো রকম মাথাটা ওনার দিকে ঘুরিয়ে ওনার বুকে রেখে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বিভিন্ন ভাবনাই আমাকে ঘুমোতে দেয় না। তাই বিড়াল ছানার মতো গুটি মেরে সোজা হয়ে শুয়ে থাকি। উঠতে মন চায় না, কিন্তু বেশি দেরি হলে আবার নামাজ কাজা হয়ে যাবে। আর ওনাকে যদি এমন নামাজের জন্য ডেকে দিই তবে হয়তো আবার রাগ করতে পারে। তাই কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিয়ে অজু করে এসে ওনাকে ডেকে দিই। কিন্তু রাতে জ্বর থাকার কারণেও হয়তো উঠতে কষ্ট হচ্ছিল। খালি বারবার হুঁ করে আবার ঘুমিয়ে যাচ্ছিলেন। আমি ওনার কপালে চুমু দিয়ে কানে কানে বলি, এই যে এত ঘুমালে হবে? নামাজ পড়তে হবে না? উঠুন, নামাজ পড়ে তারপর আবার মন চাইলে ঘুমাবেন। এবার তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসেন। দুজনে একসাথে নামাজ শেষ করি। 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। আমিও ওনার কথার মতো নফল নামাজ পড়ে নিই। তবে নামাজ শেষে বুঝতে পারি এটা হলো সেই নামাজ যে দুই প্রান্তের মানুষ একসাথে হওয়ায় শুকরিয়া স্বরূপ আদায় করে। ওই দিনের পর থেকে আমি কিছুটা ভালোবাসা পাই। কিছুটা বলতে আমাকে আগের মতো অতটা অবহেলা করতো না। অবহেলা কমে গেছে ঠিকই, কিন্তু আজও আমি ভালোবাসাটা পাইনি। জানি না কবে পাবো। হঠাৎ বাস ড্রাইভার হার্ট ব্রেক করতেই সামনের দিকে ঝুঁকে পড়ে অবন্তী আর অপরিচিতা। নিজেদেরকে তাড়াতাড়ি সামলে নেয় তারা। এতক্ষণ ধরে ঝিম ধরে অবন্তীর কথাগুলো শুনতে থাকা অপরিচিতা বলে, আপু তবে এখন আমরা কি হবে? আমিও যে বড় একটা ভুল করে ফেলেছি। শোন অপরিচিতা বোন, এখন তোমার বয়স সবে মাত্র 18 হয়েছে। হয়তো তুমি মনে করেছো সেই কলেজের লাইফের রিলেশনটা অনেক মজার ছিল, সে অনেক ভালোবাসতো। আরে বোকা মেয়ে, সে যদি তোমাকে ভালোবাসতো তবে একেবারের জন্য হলেও তোমার পরিবার বলতে পারতো, অথবা তার পরিবার থেকে কাউকে পাঠাতে পারতো। সে কিন্তু কিছুই করেনি। আর একটা কথা শোনো, স্কুল কলেজ লাইফে কেউ কেউ রিলেশন কেন করে রাখে জানো? কেউ কেবলমাত্র একটু ফোনে গল্প করার জন্য আর কলেজে স্কুলে টাইম পাস করার জন্য রিলেশনটা করে। আবার কেউ রিলেশনে জড়ায় তার ওই উঠতি বয়সের চাহিদা মেটানোর জন্য। একটা বার লুকিয়ে খোঁজ নিয়ে দেখো, তোমার অবর্তমানে সে হয়তোবা আর একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে। আবার নতুন করে কাউকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি হয়তোবা এখন আমাকে বলবে যে আমি তোমাকে এত জ্ঞান দিচ্ছি, আমি কেন তবে এই ভুলটা করেছিলাম। আসলে আমার ওই ভুলের কারণে শিক্ষা হয়েছে বলেই তো তোমাকে আজ বোঝাতে পারছি। ভুল থেকেই তো সবাই শিক্ষা নেয়। আপু আমি যেমন 2 বছরের সম্পর্কে মায়া জড়িয়ে গেছে, সে কি জড়িয়ে যায়নি? হ্যাঁ, এটা ঠিক বলেছ। একসাথে চলার ফলেই আসলে মায়া জন্মায়, ভালোবাসা জন্মায়। প্রথম দেখাই তো কেবল সুন্দর চেহারাটাই ভালো লাগে, কিন্তু একটা কথা মনে রাখবে, 3-4 বছর রিলেশনশিপের মায়ায় চাইতে 3 অক্ষরে কবুল শব্দটা মায়ায় অনেক বেশি। হুট করে একজনকে আই লাভ ইউ বলা যায়, কিন্তু কবুল শব্দটা উচ্চারণ সময় হৃদয়টা ছিঁড়ে যায়। চোখে থেকে আপনা আপনি পানি ঝরে। সেই পানিটা একদিক থেকে সুখের, অন্যদিকে বেদনার। তুমি আজকে যদি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাও এবং ইদ্যত পালন করে দাও, তবে গ্যারান্টি দিতে বলতে পারি তুমি কালকেই হাতের অনামিকা আঙুলটার দিকে তাকিয়ে ভাববে এখানে অনেক যত্নের একটি আংটি ছিল। খেতে গেলে ভাববে সে খেয়েছে কিনা আমার জন্য কষ্ট পেয়ে না খেয়ে ঘুমিয়ে গেছে। ঘুমাতে গেলে ভাববে সে কি ঠিকমতো ঘুমাতে পারছে নাকি বিছানার দিকে তাকিয়ে আমার কথা ভাবছে। তারপর দিন শেষ পরিসংখ্যান করবে তুমি যার চাইতে বেশি ভেবেছ তুমি তার চেয়ে কম ঘুমাতে পেরেছ, তুমি ঠিক মতো খেতে পারোনি। তখন আবার ভাবতে শুরু করবে ওই দিন কত কষ্ট করে আলহামদুলিল্লাহ কবুল শব্দগুলো বলেছিলাম, আজ এত তাড়াতাড়ি সব ভুলে চলে এলাম। আমি কি ভুল করিনি? তখন তোমার বুঝে আসবে যে হ্যাঁ, তুমি কি জিনিস পেছনে ফেলে রেখে চলে এসেছ। তখন অনেক দেরি হয়ে গেছে। তুমি আর সেই হারানো জিনিস আগের মতো ফিরে পাবে না। আপু তবে এখন আমি কি করব? আমাকে একটু সঠিক রাস্তা বলে দাও। আমি এতক্ষণ যা বললাম মুছে দেখো, তার মাঝেই তোমার সঠিক রাস্তা। তুমি ওই সব অতীত ভুলে এখন বাস্তবতার চিন্তা করো। এখন তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে তুমি যতই অতীত ভাববে ততই তোমার পাপের পাল্লা ভারী হবে। তাছাড়া তুমি যদি এখন আবার সেই পুরাতন প্রেমিকের কাছে ফিরে যাও, তুমি কি ভাবছো তুমি সুখী হবে? মোটেও না। ছোট থেকে ছোট ভুলে সে তোমাকে খোঁটা দেবে। তোমার একটু ভুলেই শাশুড়ি ননদের খোঁটা শুনতে হবে।
তাই না বলেছি। তাই যা বলছি তাই করো। যাও পেছনের সিটে গিয়ে বসো। রাতে অতীত ভুলের জন্য স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিও আর সুন্দর করে সংসার শুরু করো। সত্যি যাব আপু। তো আর কি, যাও পেছনের সিটে যাও। আর আমার জন্য দোয়া করো যেন সব ঠিক হয়ে যায়। অপরাজিতা মুচকি হেসে অবন্তীর পাশ থেকে উঠে 2 সিট পিছনে গিয়ে স্বামীর পাশে বসে। অবন্তীর মুখেও হাসি ফুটে ওঠে। মনে মনে বলতে থাকে, আল্লাহ, আমি পেরেছি, নিজে ভুল করলেও অন্যকে ভুল করতে দিইনি। আমি তাকে বোঝাতে পেরেছি। আমি একটা সংসার সুন্দর করার উছিলাই হয়েছি। আল্লাহ, আল্লাহ, এই কাজকে উছিলা করে তুমি আমার সংসারটা ঠিক করে দাও। আল্লাহ, তুমিও ওনার মন পরিবর্তন করে দাও। এখন থেকে উনি আমাকে আগের মতো যেন ভালোবাসে সেই ব্যবস্থা করে দাও। অবন্তী আজকে তার বাপের বাড়ি যাচ্ছিল একা একা। তো তার যাওয়ার কথা ছিল না, অবশ্য তার স্বামীর সাথে থাকতো। আসার সময় স্বামীকে অনেক বলেছিল, কিন্তু তার স্বামী আব্দুল্লাহ বলে, দেখো আমি কোন মুখ নিয়ে তোমাদের বাড়িতে যাবো। আমি বাবা আমাকে দেখলেই অপমানিত হবে, আম্মা আমাকে দেখলেই অপমানিত হবে। আমি কারোর দিকে মুখ তুলে তাকাতে পারবো না, কারণ মুখ তুলে তাকালে তারা অপরাধ বোধ হয়ে ভুগবে। আমি চাই না ওনাদের অপমানিত করতে। তার চেয়ে ভালো তোমার যেতে মন চাইলে তুমি যাও, আমি গাড়িতে তুলে দিয়ে আসছি। বাস একেবারে তোমাদের এলাকার স্টেশনে চলে যাবে, সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাও। অবন্তী তার কিছু বলতে পারে না, কারণ তার বোঝা হয়ে গেছে সে কি ভুল করে ফেলেছে। তাই কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। আব্দুল্লাহ ও তার স্ত্রীকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজের অফিসে চলে যায়। আর সেই বাসেই উঠে অন্য আরেক নববিবাহিত দম্পতি। যখনই মেয়েটা তার স্বামীর সাথে না বসে বরং অবন্তীর পাশের খালি সিটে বসে পড়লো, তখনই অবন্তীর মনে হল হয়তোবা তাদের কোনো ঝগড়া হয়েছে বা তার মতোই কোনো সমস্যা। তখনই অবন্তী প্রশ্নের জবাবে অপরিচিতা বলে তার জীবনের প্রথম প্রেমের গল্প, তার ভালোবাসার গল্প, এবং তার পরিবার তার অমতে তাকে বিয়ে দিয়েছে সেই গল্প। অবন্তী অপরিচিতার ভুলটা বুঝতে পেরে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলে অপরিচিতাকে বুঝাতে সক্ষম হয় যে আসলে বিয়ে সম্পর্কটাই আসল সম্পর্ক। অবন্তী স্টেশন থেকে এসে পড়েছে, তাই নামতে চায়। তখন খেয়াল করে পিছনের সিটে তাকিয়ে দেখে অপরিচিতা তার স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছে। নিজের অজান্তেই হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। বাস থেকে নেমে রিকশায় ওঠে। রিকশায় বসে ভাবতে থাকে, আমি কত কিছু হারিয়ে ফেলেছি। আজ হয়তোবা উনির সাথে আসলে আমি এমন করে ওনার কাঁধে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারতাম। বাপের বাড়িতে সবাই জিজ্ঞেস করে, পরিবারের সদস্য, জামাইকে নিয়ে আসলি না কেন? আসলে ওনার আজকে নাকি জরুরি কাজ আছে, তাই আসে নাই, পরে আসবে। কিন্তু অবন্তীর ভাবি বুঝে ফেলেছে যে অবন্তী মিথ্যা বলছে। রাতে খাওয়া দাওয়ার পরে অবন্তীকে জিজ্ঞেস করে, অবন্তী, তোমার জামাই কি এখনো রাগ করে আছে নাকি? আজকে আসলো না কেন? সব বলে দেয়। অবন্তী, তোমার জামাই কি এখনো রাগ করে আছে নাকি? আজকে আসলো না কেন? কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। একটা বাবু হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো নাই তোমার ভাইয়া আগে আমার সাথে কত রাগ দেখাতো, কিন্তু যেদিন শুনছে আমার বাবু হইব ওই দিন থেকে তো আমি যা বলি তাই শুনে। আগে তরকারিতে একটু লবণ কম বা বেশি হইলেই রাগারাগি করতো, আর ওই দিন তরকারিতে ভুলে লবণ দেই নেই, কিন্তু চুপচাপ কষ্ট কইরা খাইয়া নিছে। খাওয়া শেষ কইরা তারপর বলছে, এই তরকারিতে লবণ কম হয়েছে মনে হয়। পরে তো আমি দেখি যে লবণই দেই নেই। আমি পরে যখন কইলাম আপনি লবণ ছাড়া তরকারি কেমনে খাইছেন, একবার বললেনও না। পরে তোমার ভাইয়া কইতাছে, তুমি সারাদিন এত কষ্ট করো, এই গরমের মধ্যে রান্না করো, আমি একটু কষ্ট করে না হয় খাইলামই। পুরুষ মানুষের এমনই রাগ বেশি, কিন্তু দেখো বাবু হইলে তখন আর রাগ করতো না, তুমি যা কইবা তাই শুনবো। অবন্তী, হইছে, এখন আর চিন্তা করন লাগতো না, যাও গিয়ে ঘুমাও। আমিও যাইগা, তোমার ভাই মশারি ছাড়াই শুয়ে রইছে। যেই মশা, যাই আমি গিয়ে তোমার ভাইরে মশারি টানিয়ে দেই। অবন্তী, হইছে, এখন আর চিন্তা করন লাগতো না, যাও গিয়ে ঘুমাও। আমিও যাইগা, তোমার ভাই মশারি ছাড়াই শুয়ে রইছে। যেই মশা, যাই আমি গিয়ে তোমার ভাইরে মশারি টানিয়ে দিতে হইব, বলেই চলে যায়। অবন্তীও নিজের মতো মশারি টাঙিয়ে শুয়ে পড়ে। তারপর স্বামীকে ফোন দিয়ে খাওয়া দাওয়ার খোঁজ নিয়ে ঘুমিয়ে পড়ে। 2 দিন পর অবন্তী তার বাপের বাড়িতে মনে বসে না, খালি ভাবির কথাগুলো চিন্তা করে। স্বামীকে ফোন দিয়ে বলে এসে নিয়ে যেতে, কিন্তু আব্দুল্লাহ আসবে না জানিয়ে দেয়। কোনো ভাবনা অন্তর না পেয়ে বাবাকে বলে ফেলে, আব্বু তুমি একটু বলো না উনি আসবে না। আচ্ছা আব্বু তুমি একটু বলো না, না হলে উনি আসবে না। অবন্তীর বাবা লজ্জার সত্ত্বেও
কোনো রকমের মেয়ের জামাইকে কল দিয়ে বাড়িতে আসার কথা বলল। আবদুল্লাহ শ্বশুরের কথা ফেলতে পারল না। অবন্তীকে নিতে চলে আসলো। খাবার টেবিলে যখনই সবাই একসাথে খেতে বসলো, আবদুল্লাহ একবারও মাথাটা উঁচু করতে পারলো না। অবন্তীকে নিতে চলে আসলো। খাবার টেবিলে যখন সবাই একসাথে খেতে বসলো, আবদুল্লাহ একবারও মাথাটা উঁচু করতে পারলো না। পাছে তার শ্বশুরের সাথে চোখাচোখি হয়ে যায়। বিকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসলো আবদুল্লাহ। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবন্তীকে সাজাতে দেখে প্রশ্ন করে, এই রাতের বেলায় সাজগোজ করার মানেটা কি? খুব ইচ্ছে হচ্ছিল তাই। আবদুল্লাহর কিছু না বলে শুয়ে পড়ে। অবন্তী হতাশ হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে। কত কষ্ট করে সাজলাম, আর উনি ঘুমিয়ে পড়ল। যত্ন করে আঁচড়ানো চুলগুলোকে আওলা করে দেয় রাগে। শুয়ে কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে দেয়। রাগে উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ করে আবদুল্লাহ পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলে, এত রাগ করলে কি চলে? কি করবো তবে? কত কষ্ট করে সাজলাম আমি, আর আপনি কিনা ঘুমিয়ে যাচ্ছেন। এত রাগ করলে কি চলে? তা এত রাতে সাজগোজ করা মানেটা কিন্তু বুঝলাম না। কেন সেজেছি তা বুঝি আপনি বুঝেন না? আমার একা একা ভালো লাগে না। আপনি তো সারাদিনই অফিসে থাকেন, আর আমি বাড়িতে সারাদিন একা একা থাকি। আমার তো বোরিং লাগে। না বুঝি না তো, তুমি না বললে কি করে বুঝবো বলো? তা ওই একা থাকার সাথে এই সাজুগুজুর সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। আমার মন চাইছে তাই সেজেছি। নাকামি করে কিছু যেমন বুঝে না। আপনার শুনতে হবে না কিছু বলেই একটা কৃত্রিম রাগ দেখিয়ে উল্টে পাশ ফিরে সই। আবদুল্লাহর অবন্তীর রাগ দেখে হেসে ফেলে। অবন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এই শোনো না, আমাদের যদি একটা ছোট্ট অবন্তীর মুখ ঘুরিয়ে আবদুল্লাহর বুকে মাথা রাখে। বিড়াল ছানার মতো বুকের সাথে মিশে গিয়ে বলে, একটা কথা বলবো আপনাকে। জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবু বলি। আমার আর ওর মধ্যে যদি 3 বছরের একটা সম্পর্ক ছিল, কিন্তু কসম করে বলতে পারি আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। অবনি, এখন এসব কথা রাখ। সব কিছু আপনাকে না বললে যে আমার ভেতরে শান্তি হচ্ছে না। আমার বুকটা ফেটে যায় যখন আপনি আমার সাথে ঠিক মতন কথা বলেন না। আমি অবশ্য মানছি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও বলি প্লিজ বিশ্বাস করুন, আমাদের 8-10টা রিলেশনশিপের মতো আমাদেরটাও ছিল না। আমরা অ্যাটলিস্ট কোথাও একসাথে ঘুরতে পর্যন্ত যাইনি। আমরা ভুলগুলো আমি অবশ্যই মেনে নিয়েছি, কিন্তু প্লিজ আপনি কখনো আমাকে চরিত্রহীন বলে মনে করবেন না। অবনি, এখন এসব কথা থাক। অবনি, চরিত্রহীন কথাটা ছোট, কিন্তু এর মানে বিশাল। আমি কখনোই তোমাকে এই কথাটা বলতে পারবো না। যদি কথাটা বলতাম তবে কখনোই তোমাকে ফিরিয়ে নিয়ে আনতাম না। অবনি থাক, ওদের যা হয়েছে তা সব কিছু ভুলে যাও। শুধু এতটুকু মনে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তাই অন্তত এমন কথা আমার সামনে আর কোনোদিনও তুমি বলবো না। আমি যে কষ্ট পাই। আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি খুব ভালো করে জানি। ইনফ্যাক্ট আমিও কোনোদিন আপনাকে এতটা ভালোবাসতে পারবো কিনা জানি না। এতটা ভালোবাসার পরেও কেন তবে তোমাকে দূরে রাখেন? জানি না কেন, জানি একটু রাগ জমে গেছে ওর প্রতি। এতটা ভালোবাসার পরেও কেন তবে আমাকে দূরে রাখেন? এটাকে রাগ বলে না, ঘৃণা বলে। আপনি আমাকে অনেক ভালোবাসতেন, তাই আমি যখন আপনাকে একটুকু ভালোবাসিনি, তখন আস্তে আস্তে আপনার কষ্ট লাগতে থাকে। আর সেই কষ্ট থেকে আস্তে আস্তে আমার প্রতি ঘৃণা জন্মে গেছে। যখনই আমি চাই যে একটু আপনার বুকে মাথা রাখবো, তখনই আমার স্পর্শটা পর্যন্ত আপনার ঘৃণা লাগতে থাকে। জানেন আমার কতটা কষ্ট হয়? হয়তো আপনি বলবেন, সবাই বলবে যে আমি অন্য কোথাও যেতে পারিনি বলেই তো এসে আপনার কাছে ঠাঁই নিয়েছি। আমিও এটা অনেকটাই মানি, কিন্তু বিশ্বাস করুন আমিও অনেক ভালোবাসি আপনাকে। আপনার প্রতিও আমার অনেক মায়া ছিল, কিন্তু কেন জানি না আমি শয়তানের কাছে হেরে গেলাম। আমি পারিনি সব ভুলে আপনার বুকে মাথা রাখতে। জানি না কেন, তবে তোমার প্রতি একটু রাগ জমে গিয়েছে। আমার মা শেষ মুহূর্তে এসো শুধু তোমার জন্যই কষ্ট পেয়েছে অবন্তী। মা আমাকে ভরসা করার মতো কারো কাছে রেখে যেতে পারিনি, এর জন্য কষ্ট পেতে পেতে মা মারা গেছে। আচ্ছা অবন্তী, আমার মায়ের জন্য কি তোমার মনে একটুকু মায়া লাগেনি? মা আমাকে এত ভালোবাসতো, আমাকে এত আদর করতো। আমাকে যেদিন বলেছিল তুই তো আমার মেয়ের মতো, সেদিন থেকেই উনি আমার কাছে নিজের মায়ের মতোই তো হয়ে গিয়েছিল। জানি না তবু কেন আমি মাকে এতটা কষ্ট দিলাম। এই কথা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়ে যায়। আজ ওই ঘরে গেলে আমার চোখ ভেসে ওঠে। উনি হাসতে হাসতে বলেছেন তুই তো আমার মেয়ের মতো। অবন্তী আর কথা বলতে পারলো না, পাগলের মতো কাঁদতে থাকতো। আবদুল্লাহ অবন্তীর শক্ত করে জড়িয়ে ধরে বলে, অবন্তী প্লিজ এখন একটু শান্ত হও।
নাহলে শরীর খারাপ করবে। অবন্তী একটা ভীত বিড়ালের বাচ্চার মতো স্বামীর বুকের সাথে লেপ্টে থাকে, একটু পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বেশ অনেকক্ষণ পরে অবন্তীকে চুপ থাকতে দেখেই আব্দুল্লাহ বলে, এই অবনী, ঘুমিয়ে গেছো? না, আর কতক্ষণ এভাবে থাকতে দিন না প্লিজ। আর একটু শক্ত করে ধরবেন আমাকে, যেন এতদিনের সব কষ্ট মিশে যায়। অবন্তী, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা শোনো না, আজকের থেকে আর অতীতের কোনো কিছু নিয়ে ভাববে না, কেমন? আর এই কয়েকদিন দেওয়ার জন্য আর বকা দেওয়ার জন্য তোমাকে সরি। আর কখনো তোমাকে দেবে সত্যি না। এইভাবে আঁকড়ে রাখবেন তো সবসময়? আর একটা কথা দিবেন, আবার কি কথা? আজকের পর থেকে আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা মারবেন, কিন্তু আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দেবেন না। আচ্ছা ঠিক আছে, একেবারে বলো যে ছাদে যাবে। আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। এই চাঁদ সব সময় উঠবে, কিন্তু আমার এই যখন য- কিন্তু আমার এখন যতটা ভালো লাগছে, এই ভালো লাগা আর কখনো পাবো না। এইভাবে সবসময় পাশে থাকবে তো? যদি আবারও কখনো হারিয়ে যাও, আমি সত্যি হয়তো আর বাঁচতে পারি। সেই দিনটা পৃথিবীর ইতিহাস আর কখনো আসবে না। যতদিন বেঁচে আছি ভেবেই পাশে থাকবো, বিনিময়ে শুধু একটু ভালোবাসা দিবেন। আব্দুল্লাহ আর কিছু না বলে অবন্তীর কপালে একটা গাঢ় চুমু দেয়। অবন্তী যেন তার জীবনের সবচেয়ে বড় কিছু পায়। সে গুটি মেরে আবারও মিশে যায় তার স্বামীর বুকে। স্বামীর গেঞ্জি দিয়ে চোখ মুছতে মুছতে ভাবতে থাকে, এর চেয়ে সুখ তো আর কি হতে পারে। আর আমি কি না অবৈধতার সুখ খুঁজছিলাম। সে আব্দুল্লাহর কানে কানে বলে, খুব ভালোবাসি, কখনো ছেড়ে যাবে না, কখনো ছেড়ে যাবো না, শুধু এভাবে একটু আদর দিও। পৃথিবীর দু প্রান্তে দুটো মানুষ এক্ষেত্রে মিলিত হয় তো এভাবেই একে অপরের সাথে জড়িয়ে যায়। তারা তখন চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারে না। কোনো এক অজানার সুতো তাদের বেঁধে রাখতে চায়। হয়তো সেটা সেই 3 অক্ষরের শব্দ, কবুল। এই শব্দটা উচ্চারণ করতে যেমন কষ্ট হয় ঠিক তেমন এটা ভেঙে আলাদা হয়ে যাওয়াটা হয়তো কষ্ট। পরিশেষে একটা কথাই বলা যায়, অবৈধতা সুতোই বাঁধা পড়ার আগেই প্রিয়জনদের এই বৈধ ভালোবাসার সুতোই বেঁধে দিতে চেষ্টা করুন। হয়তো তারা এই সুতোটা ধরেই তো জীবন কাটিয়ে দিতে পারে স্বাচ্ছন্দ্যের মাঝে। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর বন্ধন, একে অপরের ভরসায় কাটিয়ে দিক সারাটা জীবন এই কামনা। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আশা করি এরকম অবহেলার গল্প আপনাদের ভালো লাগবে।